মানি হাইস্ট হচ্ছে এমন একটা সিরিজ যেটার প্রতিটা মুহূর্ত সাসপেন্সে ভরপুর। মাথা নষ্ট একের পর এক সব সাসপেন্স দিয়ে এমনভাবে ভরিয়ে তোলা হয়েছে এই সিরিজটাকে, যেটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না একটা মুভির ভেতরেও এতটা সাসপেন্স থাকতে পারে। তো আর বেশি পেঁচাল না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আজকের এই এক্সপ্লেনেশনে। কাহিনীটা শুরু হয় একটা মেয়েকে দেখিয়ে, যার সিক্রেট নাম টোকিও। আসলে টোকিও হচ্ছে একটা মোস্ট ওয়ান্টেড, যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথে মিলে 15 বার ডাকাতিতে অংশ নিয়েছিল। তবে শেষের ডাকাতিতে তার বয়ফ্রেন্ড মারা যায়। তবে কোনোরকমভাবে টোকিও সেখান থেকে বেঁচে ফেরে। তবে টোকিও এখনও ডাকাতি ও মার্ডার কেসের আসামি, আর সে এটা ভালো করেই জানে যদি সে এখন ধরা খেয়ে যায় তাহলে তার কমপক্ষে 30 বছরের সাজা হতে পারে। আর সেই কারণেই টোকিও এক জায়গা থেকে অন্য জায়গাতে লুকিয়ে বেড়াচ্ছে। জীবনের এমন এক চরম পর্যায়ে এসে টোকিও তার মাকে কল দিয়ে বসে। সে বলে, মা, আমি এখনো বেঁচে আছি। তবে তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে দেখা করবে? আর তারা দুজনে দেখা করার জন্য একটা জায়গাও ঠিক করে ফেলে। আর তখনই আগমন হয় এই প্ল্যানের মাস্টার মাইন্ড প্রফেসর। সে এসে টোকিওকে বলতে শুরু করে, তুমি যেখানে যাচ্ছ সেখানে পুলিশ আগে থেকেই তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। তুমি যদি সেখানে যাও তাহলে তোমাকে অ্যারেস্ট করে জেলে ভরে দেবে। আর তার থেকে ভালো হয় তুমি যদি আমার টিমে হয়ে যাও। আমি অনেক বড় একটা চুরির প্ল্যান বানাচ্ছি, যেটা হতে যাচ্ছে একটা দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি। আসলে প্রফেসর এখানে এমন সব মানুষদের খুঁজে বের করেছে যাদের জীবনে হারানোর জন্য আর কিছুই নেই। আর আমরা দেখতে পাই প্রফেসরের নতুন টিম। প্রফেসর টিমে মোট 8 জন লোক থাকে, আর সবাই মিলে চলে যায় পুরনো ওই বিরান ঘরে। আর সেখানে প্রফেসর সবাইকে চমকিয়ে দিয়ে নিজের পরিচয় দিতে শুরু করে। প্রফেসর বলে, আমি জানি আপনারা একে অপরকে চেনেন না এবং নামও জানেন না, আর আমি এটাই চাই। আমি চাই আপনারা আপনাদের ইচ্ছে মতো নিজেদের যে কোনো একটা নাম রাখেন। সেখানে সবাই সিদ্ধান্ত নেয় তারা সবাই এক একটা দেশের নামে নিজেদের নাম রাখবে। প্রফেসর বলে, আজ থেকে 5 মাস পর্যন্ত এইটাই হবে আপনাদের নিজেদের ঘর। আজ থেকে 5 মাস পর্যন্ত আমরা এখানেই থাকবো এবং ব্যাংক ডাকাতির সকল প্ল্যানগুলো এখানেই করব। তবে প্রফেসর এটাও বলে, কেউই কারো পরিচয় জানতে চাইবে না, আর কারো সাথে সম্পর্কে জড়ানোর কথা যেন চিন্তাও না করে। এতে করে আমাদের প্ল্যানে অনেক বড় একটা ইফেক্ট পড়তে পারে। সিন শিফট হলে আমরা দেখতে পাই একের পর এক সবাই তাদের পরিচয় ও ক্রিমিনাল রেকর্ড দিতে শুরু করেছে। বার্লিন, সে হচ্ছে 18-এর ক্যাপ্টেন, পুরো টিমটাকে লিড করবে। এর উপর এখনও 27টা চুরির মামলা রয়েছে। মস্কো, যে কিনা খোদাই কাজে বেশ এক্সপার্ট, তার উপর বিভিন্ন ব্যাংকের ভল্ট থেকে খোদাই করে টাকা চুরি করার মামলাও ছিল। ডেনভার, যে ছিল মস্কোরই ছেলে। ডেনভারের উপর নেশা আর মারামারি মামলা যেন লেগেই থাকতো। রিও, যে কিনা কম্পিউটার আর হ্যাকিংয়ের উপর মাস্টার্স করে রেখেছে। সে মাত্র 6 বছর বয়সে থেকেই হ্যাকিং করা শুরু করে দিয়েছিল। নাইরোবি, সে মাত্র 13 বছর বয়স থেকেই নকল টাকা বানানো শুরু করেছিল, তাই নকল টাকার উপর রয়েছে তার প্রবল দক্ষতা। আর সবশেষ আমাদের দেখানো হয় দুই টুইং ভাইকে, হেলসিঙ্কি আর অসলো, যারা দুজনেই ভারী অস্ত্র বা মেশিন গান চালাতে বেশ পারদর্শী। আর তখনই নিজের পরিচয় দেন এই প্ল্যানের মাস্টারমাইন্ড প্রফেসর, যার কিনা এখন পর্যন্ত কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আসলে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই বেটা প্রফেসরটা কি লেভেলের একটা মাস্টারপিস। তবে আরও টুইস্ট থাকছে গল্পের ভেতরে, তাই যারা লাইক করেননি ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন। প্রফেসর তাদেরকে বলে, আমরা জনগণের কোনো টাকা চুরি করছি না, আমরা সেই টাকাই চুরি করছি যেটার উপর কারো হক নেই। সিন শিফট হলে দেখা যায় ডাকাতেরা সবাই তাদের মিশনে বেরিয়ে পড়েছে। তারা সবাই একই পোশাক পরে রওনা হয়। তারা প্রথমে এমন একটা জায়গায় যায় যেখানে স্পেনের রয়্যাল মিন্টের জন্য নোট বানানোর জন্য সেখানে কাগজ নেওয়া হতো। আর তখন হেলসিঙ্কি তাদের রাস্তা আটকে দেয়। আর তখন তাদের টিম মেম্বাররা হাইজ্যাক করে ফেলে সকল লোকদের, এবং সেই লোকদেরকে তারা গাড়িতে উঠিয়ে নেয়। আর বার্লিন পুলিশের গাড়ি নিয়েই সেই ট্রাকের আগে যেতে শুরু করে। সিন শিফট হলে দেখা যায় রয়্যাল মিন্ট, যেখানে একটা স্কুল বাস এসে থামে। আর বাচ্চাগুলো রয়্যাল মিন্টের ভেতরে পরিদর্শনে যায়, এবং তাদের সাথে সাথে প্রফেসর ও টিম মেম্বাররাও ভেতরে ঢুকে যায়। অন্যদিকে দেখা যায় রয়্যাল মিন্টের 2 এমপ্লয়িকে, মনিকা,
যে কিনা তার বয়ফ্রেন্ডকে বলছে আমি প্রেগনেন্ট। তবে তার বস নগদ পোল্ট্রি নিয়ে নেয়, বলে আমার নিজের একটা পরিবার আছে, আমার স্ত্রীও আছে এবং আমার 3টা বাচ্চাও আছে, তুমি তোমার এই পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারো। তারা যখন এসব আলাপ করছিল তখনই সেখানে ডাকাতের পুরো দল এসে পৌঁছায়, গুলি করে সেখানকার সবাইকে ভয় পাইয়ে দেয়। তারা বাচ্চাসহ এমপ্লয়ীদের নিয়ে যায় একটা গোপন কক্ষে। আর পুরো ব্যাপারটায় পরিচালনা করেছিল প্রফেসর নিজেই। আসলে ক্যামেরার সকল অ্যাক্সেস রিও হ্যাক করে আগে থেকেই প্রফেসরকে দিয়ে রেখেছিল। ডাকাতেরা নিজেদের সাথে কথা বলার জন্য মাটির ভেতর দিয়ে একটা তারের লাইন করে রেখেছিল, যেটার মাধ্যমে শুধু তারাই যোগাযোগ করতে পারবে। আর এটার ব্যবহার তারা এজন্যই করবে যাতে পুলিশ বা কোনো ফোর্স তাদের কল রেকর্ডগুলো শুনতে না পারে। অন্যদিকে টোকিও সবার মাঝে একটা মেয়েকে খুঁজতে থাকে, যার নাম হচ্ছে অ্যালিসন পার্কার। অন্যদিকে প্রফেসরের পেছনের দেওয়ালে অ্যালিসন পার্কারের ছবি দেখা যায়, যা দেখে অনুমান করা যায় এই মেয়েটাকে এই ডাকাতির কাজের চাল হিসেবে ব্যবহার করছে প্রফেসর। আর সবশেষ রিও সেই বড় রয়্যাল মিন্টের দরজাটা বন্ধ করে দেয় এবং সবাইকে হোস্টেজ বানিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যালিসন পার্কারকে, যে তার বয়ফ্রেন্ডের সাথে ওয়াশরুমে ছিল। তার বয়ফ্রেন্ড তার একটা নোট ইনস্টাতে আপলোড করে দেয়, আর তখনই সেখানে চলে আসে টোকিও। আর সে তাদেরকেও হোস্টেজ বানিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে। আর যখন সকল ডাকাত একত্র হয়ে যায় তখন বার্লিন তার চেহারা থেকে মাস্কটা সরিয়ে নেয় এবং নিজের পরিচয় দিতে শুরু করে। সেখানে প্রত্যেকটা হোস্টেজের চোখ বেঁধে দেওয়া হয় এবং তাদের মোবাইলগুলো নিয়ে নেওয়া হয়। অন্যদিকে মস্কো আর ডেনভার তাদের দক্ষতার সাথে সেখানে টাকা ভল্টটি খুলে ফেলে, আর তারা টাকাগুলো দেখে যেন পাগল হয়ে যায়। অন্যদিকে ডাকাতেরা সব হোস্টেজদের মোবাইলগুলো নিয়ে টেপ দিয়ে দেওয়ালের উপর লাগিয়ে রেখেছিল। আর তখনই সেখানে টোকিও ও রিও চলে আসে। আমাদের চুরির এক রাত আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রিও টোকিওর রুমে যায় এবং তার গলার একটা চেন দিয়ে টোকিওকে বলে এর ভেতরে আমার আসল নাম লেখা রয়েছে। আর তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি রিও আর টোকিও প্রফেসরের একটা রুল ইতিমধ্যে ব্রেক করে ফেলেছে, কারণ প্রফেসর কোনো প্রকার রিলেশন করা থেকে একদম বিরত থাকতে বলেছিল। সিন শিফট হলে দেখা যায় টোকিও, ন্যারোবি, রিও, বার্লিন বন্দুক নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারা তাদের সামনের গেটটা খুলে দেয়। আসলে এইটাও ছিল মাস্টারমাইন্ড প্রফেসরের একটা প্ল্যান অনুসারে 4 জন বেরিয়ে যেতে হবে এবং টাকা ভর্তি ব্যাগটা বাইরে রাখতে হবে এবং মাটিতে কিছুটা ফায়ারিং করতে হবে। আর এটা করার পর আবার এসে দরজা বন্ধ করে দিতে হবে। এতে করে পুলিশ মনে করবে এরা হয়তো কোনো নর্মাল চোর, যারা টাকা চুরি করার জন্য এসেছিল এবং এখানে এসে ফেঁসে গেছে। আর তাদের এই ট্রিকটাই কাজে লাগবে তাদের পরবর্তী প্ল্যানে। তবে তাদের এই প্ল্যানে কিছুটা গড়বড় হয়ে যায়। পুলিশের একটা গুলি এসে লাগে রিওর কানে, আর সে সেখানেই পড়ে যায়, যার কারণে টোকিও সেখানে গুলি করতে শুরু করে। আর আকস্মিক গোলাগুলিতে তাদের প্ল্যানটা নষ্ট হয়ে যায় এবং একটা পুলিশের গায়ে গুলি লেগে যায়। তারা আহত রিওকে দ্রুত ব্যাংকের ভেতরে নিয়ে আসে এবং দরজা বন্ধ করে দেয়। আচ্ছা, তাহলে কি ডাকাতেরা সবশেষে পুলিশদের হাতে স্যালেন্ডার করবে? তাদের প্ল্যান কি এখানেই শেষ? এইসব প্রশ্নের মধ্য দিয়েই শেষ হয়ে যায় প্রথম এপিসোডটি। বন্ধুরা, আপনারা যদি দ্বিতীয় এপিসোডটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন মুভি এক্সপ্লেনটি জানতে চান সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতো মুভি এক্সপ্লেনগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ।